আচ্ছা, এমন একটা দেশের কথা কি ভাবা যায় যেটা ধ্বংসের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিল, কিন্তু সেখান থেকে মাত্র ২৫ বছরের মধ্যে বিশ্বের অন্যতম সফল একটা দেশে পরিণত হলো? হ্যাঁ, এটাই সিঙ্গাপুরের সেই অবিশ্বাস্য গল্প। আর আজকের এই পর্বে আমরা দেখব ঠিক কিভাবে এই অসম্ভব রূপান্তরটা সম্ভব হয়েছিল। একদিকে দেখুন আবর্জনা স্তূপ আর চরম দারিদ্র্য, আর তার ঠিক উল্টো দিকে ঝকঝকে সব টাওয়ার আর বিশ্বমানের সম্পদ। এই যে আকাশ পাতাল পার্থক্য, এটাই তো সিঙ্গাপুরের আসল গল্প। কিন্তু প্রশ্ন হল, মাত্র কয়েক দশকের মধ্যে একটা দেশ কিভাবে এতটা বদলে যেতে পারে? এই অবিশ্বাস্য পরিবর্তনের পেছনের রহস্যটা আসলে কী ছিল? এই অবিশ্বাস্য যাত্রার গল্পটা বুঝতে হলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে, ঠিক সেই সময়ে যখন সিঙ্গাপুরের অস্তিত্বই একটা গভীর সংকটের মুখে পড়েছিল। দিনটা ছিল ৯ আগস্ট ১৯৬৫। এই দিনটা সিঙ্গাপুরের জন্য স্বাধীনতার আনন্দের চেয়েও একটা বড় সংকট নিয়ে এসেছিল। মালয়েশিয়া থেকে আলাদা হয়ে যাওয়ার পর দেশটা আক্ষরিক অর্থে একা হয়ে পড়ে। ভাবুন একবার, কোনো প্রাকৃতিক সম্পদ নেই, নিজেদের কোনো সেনাবাহিনী নেই, এমনকি দেশটা যে টিকে থাকবে সেই আশাও প্রায় কেউই করছিল না। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা ছিল তখনকার এক ভয়ঙ্কর বাস্তবতা। দেশের প্রায় ৭০% মানুষ, ভাবা যায় ৭০% মানুষ আবর্জনার স্তূপের উপর বানানো অস্বাস্থ্যকর ঝুপড়িতে থাকত। এখান থেকে আসলে বোঝা যায় যে দারিদ্র্য আর দুর্দশা মানুষের জীবনকে ঠিক কিভাবে গ্রাস করেছিল। সমাজ ব্যবস্থা তখন বলা যায় পুরোপুরি ভেঙে পড়েছিল। আইন শৃঙ্খলার কোনো অস্তিত্বই ছিল না। টাকার জন্য খুন খারাপি ছিল খুবই সাধারণ ঘটনা। মুদ্রাস্ফীতি এত ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছিল যে মানুষের পকেটে থাকা টাকাও প্রতিদিন তার দাম হারাচ্ছিল। মানে খাবার জোগাড় করাটাই একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। আর দেশ জুড়ে মাদকাসক্তি আর হতাশা এতটাই ছড়িয়ে পড়েছিল যে প্রায় সবাই ধরেই নিয়েছিল এই দেশ আর টিকবে না। কিন্তু এই চরম হতাশা আর বিশৃঙ্খলার মধ্যেই সিঙ্গাপুরের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন একজন। তার নাম লি কুয়ান ইউ। একদম ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা একটা দেশের সামনে লি কুয়ান ইউ তার জনগণকে এই অবিশ্বাস্য প্রতিশ্রুতিটা দিয়েছিলেন। অনেকের কাছে এটা তখন একটা অবাস্তব স্বপ্ন বলে মনে হয়েছিল, কিন্তু এটাই ছিল তার একমাত্র লক্ষ্য, একটা উন্নত আর সমৃদ্ধ সিঙ্গাপুর গড়ে তোলা। কিন্তু আসল প্রশ্নটা হলো, যে দেশের বলতে গেলে কিছুই নেই, সেখানে দাঁড়িয়ে এত বড় একটা প্রতিশ্রুতি পূরণ করা কিভাবে সম্ভব? এর উত্তরটা লুকিয়েছিল তার যুগান্তকারী এবং একই সাথে অত্যন্ত কঠোর এক পরিকল্পনার মধ্যে। লি কুয়ান ইউয়ের সাফল্যের মূলে ছিল মূলত দুটো জিনিস: এক, লৌহকঠিন সামাজিক শৃঙ্খলা, আর দুই, যুগান্তকারী অর্থনৈতিক নীতি। এই দুটোর মিশ্রণেই সিঙ্গাপুরের ভাগ্য পুরোপুরি বদলে দিয়েছিল। তার এই পুরো কৌশলটা দাঁড়িয়েছিল ৪টে মূল স্তম্ভের ওপর। প্রথমটা ছিল দুর্নীতি আর অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স, মানে কোনো ছাড় নয়। দ্বিতীয়টা হল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশের মানুষকে দক্ষ করে তোলা। তৃতীয়, বিদেশি বিনিয়োগের জন্য দেশের দরজা পুরোপুরি খুলে দেওয়া। আর সবশেষে বস্তিগুলো সরিয়ে ফেলে একটা আধুনিক শহর তৈরি করা। শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তিনি কিন্তু চরম কঠোর হয়েছিলেন। যেমন ধরুন, ঘুষ নেওয়ার মতো অপরাধের শাস্তি ছিল মৃত্যুদণ্ড, আর মাদক ব্যবসায়ীদের তাদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল। এই কঠোর নীতির ফলেই সমাজে খুব দ্রুত আইনশৃঙ্খলা ফিরে আসে, যা আসলে উন্নয়নের প্রথম শর্ত ছিল। তবে তিনি শুধু আইন প্রয়োগ করেই থেমে থাকেননি, একটা নতুন সমাজ ব্যবস্থা গড়ে তোলার দিকেও মনোযোগ দিয়েছিলেন। নতুন নতুন স্কুল তৈরি হলো, সেখানে ভালো মানের শিক্ষক নিয়োগ দেওয়া হলো, রাস্তাঘাট পরিষ্কার রাখতে যেখানে সেখানে ময়লা ফেলার জন্য বিশাল অঙ্কের জরিমানা চালু করা হলো। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, প্রধানমন্ত্রী নিজে প্রতি মাসে মানুষের সাথে রাস্তা পরিষ্কারের কাজে যোগ দিতেন। এভাবেই তিনি একটা সুশৃঙ্খল আর পরিচ্ছন্ন জাতি তৈরি করতে চেয়েছিলেন। আর অর্থনৈতিক দিক থেকে তার সবচেয়ে বড় চালটা ছিল নো ট্যাক্স পলিসি। তিনি ঘোষণা করলেন, যে কোনো বিদেশি কোম্পানি যদি সিঙ্গাপুরে ব্যবসা শুরু করে তাহলে প্রথম ১০ বছর তাদের কোনো ট্যাক্সই দিতে হবে না। ব্যাস, এই একটা সিদ্ধান্তই সিঙ্গাপুরকে বিনিয়োগকারীদের কাছে একটা চুম্বকের মতো বানিয়ে দিল। সারা বিশ্ব থেকে বড় বড় কোম্পানিগুলো তখন এখানে আসতে শুরু করল। একই সাথে সরকার সাধারণ মানুষের জীবনযাত্রার মান বাড়ানোর দিকেও নজর দিল। শহরের সব বস্তি কিনে নিয়ে সে জায়গায় তৈরি করা হলো আধুনিক সব অ্যাপার্টমেন্ট। আর সেই ফ্ল্যাটগুলো, ওগুলো খুব কম দামে বা সহজ কিস্তিতে সাধারণ মানুষের কাছে বিক্রি করে দেওয়া হলো। ফলে দেশের সাধারণ নাগরিকরাও এই উন্নয়নের একজন অংশীদার হয়ে উঠল। তো এই সব যুগান্তকারী নীতির ফল কি দাঁড়ালো? চলুন এবার সেটাই দেখি। কিভাবে মাত্র ২৫ বছরে সিঙ্গাপুর তৃতীয় বিশ্বের একটা ব্যর্থ রাষ্ট্র থেকে প্রথম বিশ্বের একটা মডেল হয়ে উঠল।
ভাবুন ১৯৬৫ সালে যে দেশে যাত্রা শুরু হয়েছিল এক গভীর সংকট দিয়ে ৭০-এর দশকেই সেখানে বিদেশি কোম্পানিগুলো আসতে শুরু করে। ৮০-র দশকে জন্ম নেয় একটা নতুন ঝকঝকে শহর, আর ১৯৯০ সাল নাগাদ সিঙ্গাপুর বিশ্বের দরবারে একটা সফল আর উন্নত দেশ হিসেবে নিজের পরিচয় প্রতিষ্ঠা করে ফেলে। এই অর্থনৈতিক উন্নতিটা দেশের সামাজিক চিত্রটাও কিন্তু পুরোপুরি বদলে দিয়েছিল। যখন হাজার হাজার মানুষের চাকরি হলো, তাদের হাতে টাকা আসতে শুরু করল, তখন সমাজের ভেতরের মারামারি, হানাহানি, অপরাধ এগুলো ধীরে ধীরে কমে আসতে লাগল। মানে সমৃদ্ধি সাথে করে নিয়ে এলো স্থিতিশীলতা। আর এই সাফল্যের চূড়ান্ত ফলাফলটা কি? একসময় যে দেশের মানুষের দুবেলা ঠিকমতো খাবার জুটত না, আজ সেই সিঙ্গাপুরই মাথাপিছু আয়ের দিক থেকে বিশ্বের চতুর্থ ধনী দেশ। অর্থাৎ লি কুয়ান ইউ তার জনগণকে যে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন তা অক্ষরে অক্ষরে সত্যি হয়েছিল। সিঙ্গাপুরের নাগরিকরাই আজ বিশ্বের বড় বড় কোম্পানির মালিক বা সিইও। দেশটা এখন পর্যটকদের কাছে একটা স্বপ্নের জায়গা, আর দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করতে তৈরি হয়েছে একটা শক্তিশালী আর সুশৃঙ্খল সামরিক বাহিনী। সিঙ্গাপুরের এই অবিশ্বাস্য রূপান্তরের গল্পটা আমাদের সবার সামনে একটা খুব মৌলিক প্রশ্ন রেখে যায়। আচ্ছা, ব্যক্তিগত স্বাধীনতার উপর এতটা কঠোর নিয়ন্ত্রণ না রেখে এত কম সময়ে কি সত্যি সত্যি এমন চোখ ধাঁধানো উন্নয়ন সম্ভব?